প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে আমি খুবই ভালো আছি। আর হাজির হয়ে গেছি মাদারীপুর অনলাইন স্কুলে তোমাদের সামনে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে পাঠদান করতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা 2 নম্বর অধ্যায়ে ব্রিটিশ শাসন নিয়ে আলোচনা করছিলাম। ইতিমধ্যে আমরা জেনেছি নবাব সিরাজউদ্দৌলা কিভাবে পলাশী যুদ্ধে পরাজিত হয়ে ইংরেজদের হাতে স্বাধীনতা চলে গিয়েছিল, ভারতীয় উপমহাদেশ কিভাবে পরাধীনতায় জর্জরিত ছিল, তারা কিভাবে ইংরেজদের অত্যাচার সহ্য করছিল এবং পরবর্তী সময়ে কিভাবে আন্দোলনগুলো হয়েছিল, ব্রিটিশ শাসন কেমন ছিল, ভালো দিক খারাপ দিক এসব নিয়ে আমরা আলোচনা করেছিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জানবো পরবর্তী আন্দোলনগুলো সম্পর্কে। ভারতীয় উপমহাদেশের ইংরেজদের যে শাসন ছিল সেই শাসনটা তো আর বেশি দিন মেনে নেওয়া যায় না। প্রায় 200 বছর তারা বাঙালিদের বাংলার উপর ভারতীয় উপমহাদেশের উপর তারা শাসন করেছিল। একটা পর্যায়ে তোমার ভারতীয়রা ভাবলো যে না, আমরা আর সহ্য করব না, আমাদের এবার প্রতিরোধ করা উচিত। তোমরা জানো এর আগেও একবার সিপাহী বিদ্রোহের মাধ্যমে বা তিতুমির বাসাতে কেল্লা তৈরি করেছিল, ইংরেজ বিরোধী আন্দোলন করেছিল এবং সে পরাজিত হয়। তারপর মঙ্গল পাণ্ডের নেতৃত্বে সিপাহী বিদ্রোহ হয়েছিল, তাও তারা পরাজিত হয়। কিন্তু এই পরাজয় হতে হতে অত্যাচার সহ্য করতে করতে একটা সময় কিন্তু ভারতীয় উপমহাদেশের যে নেতারা ছিল, ভারতে যারা ছিল তারা কিন্তু বিজয়ী হয়েছিল, ইংরেজদেরকে তারা বিতাড়িত করতে পেরেছিল। এই সিপাহী বিদ্রোহের যে সূচনা ছিল এবং সিপাহী বিদ্রোহের যেই গুরুত্ব ছিল, তোমরা জানো যে ভারতীয়দের মধ্যে স্বাধীনতার একটা চেতনা সৃষ্টি হয়েছিল। পরবর্তী সময়ে ব্রিটিশদের বিরুদ্ধে বিভিন্ন রকমের 20 শতক পর্যন্ত বিভিন্ন রকমের আন্দোলন চলতে থাকে। এই আন্দোলনের যারা মুখ্য ভূমিকা পালন করেছিলেন তাদের মধ্যে রয়েছেন মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, একে ফজলুল হক, এরকম আরো বড় বড় নেতারা ছিলেন। এর মধ্যে কিছু প্রতিরোধ ছিল, স্বরাজ আন্দোলন ছিল, অসহযোগ আন্দোলন ছিল এবং যুব আন্দোলন ছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বরাজ আন্দোলন কি তোমরা জানো? স্বরাজ আন্দোলন নিজেদের রাজত্ব করার একটা আন্দোলন তখন শুরু হয়েছিল। ভারতীয়রা প্রথম বিশ্বযুদ্ধে ইংরেজদেরকে অর্থ এবং সৈন্য দিয়ে সাহায্য করেছিল। ঠিক আছে, তোমরা এই কথা জেনে রাখো, ভারতীয়রা কি করেছিল? ইংরেজদেরকে অর্থ এবং সৈন্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধের সময় সহযোগিতা করেছিল। কিন্তু তার ফলাফল স্বরূপ কি হলো? আশানুরূপ তারা কোনো ফল পায়নি, কারণ ভারতের কোনো নেতৃবৃন্দকে কিন্তু কোনো দায়িত্ব দেয়া হয়নি। ইংরেজরা কিন্তু এটাতে কি করেছে? বিশ্বাসঘাতকতাই করেছে। তখন ভারতীয়রা মনে করলো যে না, আমাদের দেশ আমাদের রাজত্ব থাকে, এবং মহাত্মা গান্ধী তখন স্বরাজ আন্দোলন শুরু করে। এই স্বরাজ আন্দোলন হচ্ছে নিজেদের রাজত্ব তৈরি করে, এবং নিজেদের রাজত্ব তৈরি করতে হলে কি করতে হবে? সত্যাগ্রহ করতে হবে। সত্যাগ্রহটা কি? সত্যাগ্রহ হচ্ছে সত্যের প্রতি আগ্রহ। মহাত্মা গান্ধী বলেছেন জীবনের প্রথম লক্ষ্যই হচ্ছে সত্যকে অনুসন্ধান করা। উনি আরো বলেছিলেন, अगर तुम बहुत ऊंचा में जाना चाहती हो, ऊंचा कुछ करना पड़ेगा। মানে তুমি যদি বড় কোনো কিছু চাও বা উঁচুতে যেতে চাও, তাহলে সেটার জন্য সেই উঁচু কিছুই তোমাকে চিন্তা ভাবনা করতে হবে। এবং जैसे पूजन तैसे পূজা, মানে যেরকম পূজারি তাকে সেরকম পূজা করতে হবে। যেমন শয়তানের মধ্যে পূজা করতে হবে। যে ভালো শয়তানকে পূজা করে তুমি ঈশ্বরকে খুঁজো, তাহলে কিন্তু পাবে না। এটা কিন্তু তিনি বলেছেন প্রথম সত্যাগ্রহ করতে হবে, মানে কি? সত্যের প্রতি আগ্রহ আসতে হবে। যদি সত্যাগ্রহ আসতে পারে তাহলে কিন্তু কি ভারতীয় উপমহাদেশে যারা আছে তারা তাদের নিজেদের সত্যটাকে খুঁজে বের করতে পারবে, এবং সত্য খুঁজে বের করলেই তারা কি আন্দোলনে নামতে পারবে। তারপর ছিল অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলন ছিল ভারতীয়দের মহাত্মা গান্ধীর একটি প্রত্যক্ষ একটি সাহসী চিন্তা ভাবনা ইংরেজদের বিরুদ্ধে, ব্রিটিশ বিরোধী একটা আন্দোলন ছিল। এটা অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলন ছিল কি? যে ভারতীয়রা ইংরেজদেরকে আর কোনো কিছুতে সহযোগিতা করবে না। যেমন ইংরেজদের কোনো পোশাক পরবে না, কোনো ইংরেজদের কোনো দোকান থেকে কিছু কিনবে না, তারা ভারতীয়রা তাদের নিজস্ব দোকান থেকে কিনবে। ইভেন দেশীয় পোশাক, তারা তাদের দেশীয় পোশাক পরিচ্ছেদ পরবে, তারা দেশীয় পোশাক পরিচ্ছেদ পরবে। এটাই ছিল অসহযোগ আন্দোলন। তারপরে যে আন্দোলনটি ছিল সেটা ছিল যুবক আন্দোলন। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেটা ছিল সশস্ত্র যুব বিদ্রোহ।
যুবকরা কি করেছিল তখন আর সহ্য করতে পারছিল না। নেতাজি সুভাষচন্দ্র বসু এই হালটি ধরেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু ছোটবেলা থেকে ইংরেজদের বিরোধিতা করে আসছিলেন। তিনি দেখছিলেন যে ইংরেজরা কিভাবে ভারতীয় উপমহাদেশে গেড়ে বসেছে। তার বাবা চেয়েছিলেন তিনি পড়াশোনা করে বড় একজন উকিল হবেন তার ভাইয়ের মতো, এবং সে বিদেশ থেকে পড়াশোনা করে সেই ব্রিটিশদের একটি সরকারি চাকরি সে গ্রহণ করবে। কিন্তু কি হয়েছিল জানো, নেতাজি সুভাষচন্দ্র বসু ঠিকই সে বিদেশে যায় এবং বিদেশে গিয়ে সে পড়াশোনা করে, কিন্তু তার অন্তরে ছিল দেশের প্রতি ভালোবাসা। সে কিভাবে দেশকে স্বাধীন করবে, কিভাবে দেশের মানুষকে জাগ্রত করবে, তার সেটাই নেশা ছিল। তাকে এত ভালো একটা সরকারি চাকরি অফার করা হয়েছিল জানো, তিনি সেই চাকরিকে জাস্ট প্রত্যাখ্যান করে তিনি দেশে ফিরে এসেছিলেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কতগুলো আন্দোলন ছিল, সেই আন্দোলনগুলো আমরা জানো বঙ্গভঙ্গ হয়েছিল। তোমরা কি জানো বঙ্গভঙ্গ কি? এই জিনিসগুলো যদি খুব ভালোভাবে উদাহরণ সাথে মনে রাখো তাহলে কিন্তু বুঝতে পারবে। বঙ্গভঙ্গ মানে বাংলাকে ভাগ করে দেওয়া। পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলাকে কিন্তু ভাগ করে দিয়েছিল ব্রিটিশরা চেয়েছিল বাঙালি জাতিকে কি করবে, ঐক্যবদ্ধ থাকতে দিবে না, তাদেরকে আলাদা করে দিবে। এই বঙ্গভঙ্গের সময় কিন্তু বিশ্বকবি মানুষকে সচেতন করা এবং তাদের মনোবল বৃদ্ধি করার জন্য লিখেছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তখনই কিন্তু তিনি এই গানটি লিখেছিলেন এবং পরবর্তী সময়ে এটি আমাদের জাতীয় সঙ্গীত হয়েছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যখন দুই বাংলাকে আলাদা করে দেওয়া হয়েছিল, এই সারা বাংলায় বিদ্রোহ শুরু হয়ে যায় যে না আমরা আলাদা থাকবো কেন, আমরা একত্রিত থাকবো। তখন আবার বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল, মানে বঙ্গবন্ধুকে কি বাদ দিয়ে দেওয়া হয়েছিল। আশা করছি তোমরা বুঝতে পারছো। কে কে আমার সাথে আছে অলরেডি আমি সেটা একটু দেখে নেই, আর তোমরা পারলে ক্লাসটি শেয়ার করে দাও। হ্যাঁ হ্যালো মিস বলছে বনশ্রী, হ্যাঁ বনশ্রী আসছে, রূপন্তী আছে। তোমরা কি স্পষ্ট দেখতে পাচ্ছ ক্লাসটি? স্পষ্ট যদি দেখতে পাও তাহলে অবশ্যই কি হচ্ছে অবশ্যই জানাও। ক্লাসটি দেখতে পারলে আমাকে জানাও। ঝাপসা হয়ে যাচ্ছে তাই না, একটু পরপর ঝাপসা হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা এবার পরবর্তী যে আন্দোলনগুলো হয়েছিল সেই আন্দোলনগুলো দেখো। কিছু আন্দোলন আছে সেই আন্দোলনগুলো আমি লিখে রেখেছি। দেখো 20 শতকে বাংলায় ঘটে যাওয়া কিছু প্রতিরোধ আন্দোলন হয়েছিল। 1905 থেকে 1911 সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল। হ্যাঁ 1905 থেকে 1911 সাল পর্যন্ত। 1905 সালে বঙ্গভঙ্গ করা হয়েছিল এবং 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল। 1924 থেকে 1929 পর্যন্ত স্বরাজ আন্দোলন হয়েছিল। 1920 থেকে 1922 পর্যন্ত অসহযোগ আন্দোলন ছিল। 1930 সালে সশস্ত্র যুব বিদ্রোহ হয়েছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের 20 নম্বর পৃষ্ঠাটি খোলো। 20 নম্বর পৃষ্ঠাটি খোলো। দেখো এখানে 3 জন লোকের ছবি দেওয়া আছে। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 3টি লোকের ছবি দেওয়া আছে। সেটা হচ্ছে ক্ষুদিরাম বসু, প্রীতিলতা ওয়েদার, মাস্টারদা সূর্য সেন। এরা সকলেই কিন্তু জীবন দিয়েছিল এই আন্দোলনের জন্য, ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য কিন্তু তারা জীবন দিয়েছিল। ক্ষুদিরাম বসু সবার সামনে হাসি মুখে ফাঁসি গ্রহণ করেছিলেন। তাকে ফাঁসি দেওয়া হয়েছিল শাস্তি স্বরূপ, কিন্তু তিনি হাসতে হাসতে গিয়েছিলেন একবার যেতে দে মা ঘুরে আসি, এই গানটি ছিল তার মুখে। আমি পড়ছি, তোমরা আমার সাথে সাথে পড়ো। 20 শতকে পর্যন্ত ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন চলতে থাকে। শিক্ষা প্রসার ও নবজাগরণের ফলে দেশপ্রেমের চেতনা বিস্তার লাভ করে। হ্যাঁ, ব্রিটিশদের একটা ভালো দিক ছিল, তারা শিক্ষার প্রসার ঘটিয়েছিল এবং যা পরবর্তীতে দেশপ্রেমের চেতনা বিস্তার লাভ করে। 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস নামে একটি রাজনৈতিক দল গঠন হয়। এই রাজনৈতিক দলের কারণেই কিন্তু ব্রিটিশরা তখন বুঝতে পেরেছিল যে না, ভারত আস্তে আস্তে সচেতন হচ্ছে। হ্যাঁ, ব্রিটিশরা ভারতীয় জাতীয় চেতনা প্রসারে ভীত হয়ে পড়ে এবং 1905 সালে বাংলা প্রদেশকে ভাগ করার সিদ্ধান্ত নেয়। একে বঙ্গভঙ্গ বলে। হ্যাঁ, 1905 সালে বাংলাকে ভাগ করার সিদ্ধান্ত নেয় ব্রিটিশরা এবং একে বঙ্গভঙ্গ বলে। তারা যখন দেখছিল যে না, পুরো ভারত মহাদেশ তো উপমহাদেশ তো একত্র হয়ে যাচ্ছে, তাই তারা কি করলো, তারা বঙ্গভঙ্গ করে দিল, মানে দুটি বঙ্গকে ভাগ করে দিল। আসাম অন্তর্ভুক্ত করে পূর্ব বাংলা অঞ্চল গঠিত হয়, কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু হলে 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়, অর্থাৎ দুই বাংলাকে একত্রিত করে দেওয়া হয়। দেখো
পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা দুটি বাংলাকে আলাদা করে দেওয়া হয়েছিল। হ্যাঁ, কিন্তু এটা যখন বিক্ষোভ শুরু হয়ে যায় তখন 1911 সালে আবার বঙ্গভঙ্গ রদ করে দুই বাংলাকে একত্রিত করে দেওয়া হয়। রাজনৈতিক আন্দোলনের পরবর্তী ধাপ ছিল 1906 সালে ভারতীয় মুসলিম লীগ নামে রাজনৈতিক দল গঠন। ভারতের বড় আন্দোলনগুলোর মধ্যে ছিল স্বরাজ আন্দোলন, অসহযোগ আন্দোলন এবং সশস্ত্র যুব বিদ্রোহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভারতের প্রধান আন্দোলনগুলো কি ছিল আমি তোমাদেরকে ইতিমধ্যে বলেছি। ব্রিটিশ বিরোধী আন্দোলনে ক্ষুদিরাম বসু, প্রীতিলতা ওয়েদার এবং মাস্টারদা সূর্য সেনের আত্মত্যাগ ও সাহসিকতা চিরস্মরণীয়। হ্যাঁ, মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়েদার এবং ক্ষুদিরাম বসু এদের যেই কি ছিল তাদের সাহসিকতা এবং আত্মত্যাগ ছিল। মানে কি আত্মত্যাগ, মানে নিজের জীবনকে ত্যাগ করে দিয়েছিলেন তারা, চিরস্মরণীয়। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতের অনেক সাহসী তরুণ ব্রিটিশদের পক্ষে অংশগ্রহণ করেন। আমি বলেছিলাম তোমাদেরকে প্রথম বিশ্বযুদ্ধে ভারতীয়রা অর্থ এবং সৈন্য দিয়ে ইংরেজদেরকে সহযোগিতা করেছিলেন। তাদের সহযোগিতার একটা উদ্দেশ্য ছিল যে যদি সহযোগিতা করি অবশ্যই ইংরেজরা ভারতীয় নেতৃত্বদের একটা কি দিবে বলো, ক্ষমতা দিবে, তখন তারা তাদের দেশের জন্য কাজ করতে পারবে। কিন্তু ইংরেজরা কিন্তু সেটা করে নাই। স্বাধীনতার জন্য ভারতীয়দের আন্দোলন অংশগ্রহণ, কিন্তু তাই বলে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেমে থাকেনি। স্বাধীনতার জন্য ভারতীয়দের আন্দোলন চলতে থাকে। রাজনৈতিক আন্দোলনের তৃতীয় ধাপে নেতৃত্ব দিয়েছেন নেতাজি সুভাষ চন্দ্র বসু এবং শেরে বাংলা একে ফজলুল হক। এ সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ লেখকের কবিতা, গান লেখার মধ্য দিয়ে বাঙালির স্বাধিকার চেতনা আরো বেগবান হয়। তারা এই কবিরা, উপন্যাসিকরা এমন লেখালেখি শুরু করে দিয়েছিল যাতে বাংলার মানুষের স্বাধীনতার চেতনাটা আরো বৃদ্ধি পেয়েছিল। ঠিক আছে, অবশেষে 1907 নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া এই সময় নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অবশেষে 1947 সালে ইংরেজরা ভারত ত্যাগ করতে বাধ্য হয় এবং পাকিস্তান ও ভারত নামে দুটি আলাদা রাষ্ট্রের জন্ম হয়। দেখো, দুটি দল গঠন হয়েছিল, একটা হচ্ছে ভারতীয় কংগ্রেস এবং একটি ছিল কি ভারতীয় মুসলিম লীগ। দুটি রাজনৈতিক দল গঠন হয়েছিল এবং ভারতীয়দের এরকম রাজনৈতিক চেতনা দেখে কি হয়েছিল বলতো, ব্রিটিশরা ভয় পেয়ে গিয়েছিল। যে না, ওদের আর কোনোভাবেই দমিয়ে রাখা যাবে না, এদেরকে আর কোনোভাবেই দমিয়ে রাখা যাবে না। তোমরা বুঝতে পারছো তো? আর তখন কি কি গুরুত্বপূর্ণ আন্দোলন হয়েছিল? স্বরাজ আন্দোলন হয়েছিল, তারপরে অসহযোগ আন্দোলন হয়েছিল এবং সশস্ত্র যুব বিদ্রোহ হয়েছিল। এবং কে কার আত্মত্যাগ এবং সাহসিকতা চিরস্মরণীয় থাকবে বলতো? প্রীতিলতা ওয়েদার, তারপরে ছিলেন মাস্টারদা সূর্য সেন, ক্ষুদিরাম বসু। এবং তখনকার লেখক কবিরা কি করেছিল বলতো? তাদের লেখা কবিতা এবং উপন্যাসের গল্পের মাধ্যমে তারা বাঙালি চেতনাকে আরো কি করেছে, উদ্বুদ্ধ করেছিল। এবং বেগম রোকেয়া নারী জাগরণে বা নারী শিক্ষার প্রসারে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে পরবর্তী আন্দোলনগুলো কি ছিল এবং এই আন্দোলনগুলোর ফলাফল কি ছিল। শেষমেশ 1947 সালে প্রায় 200 বছর পর ইংরেজরা ভারতীয় উপমহাদেশ ছেড়ে চলে যায় এবং তারপরে সৃষ্টি হয় দুটি স্বাধীন রাষ্ট্র, কি পাকিস্তান এবং ভারত। দেখো, এই যে দুটি স্বাধীন রাষ্ট্র গঠন হয়েছিল পাকিস্তান এবং ভারত, এবং পাকিস্তানের আবার দুটি ভাগ ছিল, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। যেমন আমরা পূর্ব পাকিস্তানে ছিলাম। এত মানে অত্যাচার নিপীড়ন সহ্য করার পর কিন্তু পাকিস্তান আমাদের সাথে ঠিক একই কাজটা করেছিল। আগে যেমন ইংরেজরা করেছিল ভারতীয় উপমহাদেশের সবার সাথে, পাকিস্তানিরাও আমাদের সাথে তা করেছিল। পূর্ব বাংলার মানুষদেরকে কি পাত্তাই দিচ্ছিল না, পশ্চিম বাংলাকে নিয়ে তারা পড়েছিল। তখন পূর্ব বাংলার মানুষরা বলল যে না, আমাদেরও স্বাধীনতার প্রয়োজন আছে। তখন স্বাধীনতা করে আমরা স্বাধীনতা অর্জন করি। 1971 সালে 16 ডিসেম্বর আমরা স্বাধীনতা অর্জন করি এবং তখন আরো একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়, সেটা ছিল বাংলাদেশ, আমাদের এই প্রিয় বাংলাদেশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি তোমাদের 21 পৃষ্ঠায় যে ঘটনাগুলো ছিল 20 শতকের আন্দোলন, দেখো আমি এগুলোতে একবার পড়েছি আমরা। এবার আমরা জানবো বাঙালি স্বাধিকার আন্দোলনে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং বেগম রোকেয়ার কি কি ভূমিকা ছিল। প্রথমে আমরা জেনে নেব কবিগুরু বা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে। তিনি একাধারে ছিলেন একজন ঔপন্যাসিক, কবি,
লেখক, গল্পকার এবং চিত্রকার। তার বিভিন্ন লেখা কবিতা, গান, প্রায় উনি 200-এরও বেশি গান লিখেছিলেন। এগুলো বাঙালি স্বাধিকার চেতনা বা বাঙালিকে উদ্বুদ্ধ করেছিলেন। বঙ্গভঙ্গের সময় তিনি লিখেছিলেন আমাদের জাতীয় সঙ্গীতটি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এবং এটি পরবর্তীতে আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি পায়। তারপর আছেন কাজী নজরুল ইসলাম। তিনি বিদ্রোহী কবি নামে পরিচিত। তার প্রতিবাদী লেখার কারণে কিন্তু তিনি কি বিদ্রোহী কবি নামে পরিচিত। তিনি মানুষের সাম্প্রদায়িকতা, দেশে বিদেশে শোষণ সম্পর্কে এবং বিভিন্ন অত্যাচার নিপীড়ন সম্পর্কে কবিতা গান লিখেছেন। তারপরে আছেন বেগম রোকেয়া, যিনি ছিলেন নারী জাগরণের অগ্রদূত। আজ বেগম রোকেয়ার কারণে কিন্তু আমি ফারহানা পারভীন জুই আজকে শিক্ষক, তোমাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছি। বা তোমরা যারা মেয়েরা আছো তারা পড়াশোনার জন্য এতটা মানে আগ্রহ প্রকাশ করতে পেরেছো, বা আগ্রহ থাকার পরেও তোমরা পড়াশোনা করতে পারছো এই বেগম রোকেয়ার কারণে। উনি আমাদের নারী শিক্ষা, বিশেষ করে মুসলিম নারী শিক্ষার জন্য অনেক ভূমিকা রেখেছেন। তিনি মনে করতেন ধর্মীয় কুসংস্কারের কারণে না মুসলিম নারীরা কেন অবরুদ্ধ থাকবেন। উনাদের সময় আমি একটা গল্প পড়েছিলাম বেগম রোকেয়া সাখাওয়াতের। ওনাদের সময় ঘর বাড়িতে কোনো মেহমান আসলে মেয়েদেরকে দরজার আড়ালে, দেয়ালের কোটরে বা সিঁড়ির ঘরে তাদেরকে কি করতো, লুকিয়ে রাখা হতো, তারা বের হতে পারতো না। কিন্তু বেগম রোকেয়ার অদম্য একটা ইচ্ছা ছিল যে না সে শিক্ষা গ্রহণ করবে, এবং তার এই ইচ্ছাটা পূরণ করেছিল তার স্বামী সাখাওয়াত হোসেন, এবং তিনি কিন্তু রোকেয়াকে বিভিন্নভাবে সাহায্য করেছিলেন। এবং বেগম রোকেয়া মুসলিম নারী শিক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আশা করছি তোমরা পরবর্তী আন্দোলনগুলো সম্পর্কে বুঝতে পেরেছো। আমি কিছু সংক্ষিপ্ত প্রশ্ন বোর্ডে লিখছি, সেগুলো তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। সংক্ষিপ্ত প্রশ্নগুলো আজকে আমি বেশিক্ষণ ক্লাসে টাইম স্পেন্ড করব না। আর একটা বাড়ি কাজ দিয়ে দিব, এই বাড়ি কাজটা আমাকে করে পাঠাবে। আগে বাড়ি কাজটা দিচ্ছি। কবি সাহিত্যিকগণ কিভাবে রাজনৈতিক আন্দোলনে ভূমিকা রাখেন। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। কবি সাহিত্যিকগণ কিভাবে রাজনৈতিক আন্দোলনে ভূমিকা রাখেন, এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। আচ্ছা চলো আমরা কিছু প্রশ্ন উত্তর মুখে দেওয়ার চেষ্টা করি। বলো তো বঙ্গভঙ্গ হয়েছিল কত সালে? বঙ্গভঙ্গ হয়েছিল কত সালে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল। বঙ্গভঙ্গ কাকে বলে বলো তো? দুটি বাংলা প্রদেশকে আলাদা করে দেওয়াটাই হচ্ছিল কি বঙ্গভঙ্গ। এটা ছিল ব্রিটিশদের একটা চাল। আর বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল কত সালে? হ্যাঁ 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল। বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত নামে দুটি স্বাধীন রাষ্ট্র গঠন করা হয়েছিল 1947 সালে গঠিত হয়েছিল। তখন ইংরেজরা ভারতীয় উপমহাদেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল। আচ্ছা, আন্দোলনের শেষ পর্যায়ে কে হাল ধরেছিল তোমাদের মনে আছে? আন্দোলনের প্রথমে ছিল কিন্তু কয়েকজন, মাঝখানে ছিল কয়েকজন, শেষ যে হাল ধরেছিল যে ইংরেজদেরকে শেষমেশ একদম বিতাড়িত করে দিয়েছিল তিনি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং এ.কে. ফজলুল হক। তাদের কারণে কিন্তু শেষমেশ তারা শেষ হালটা ধরেছিল, তাই না? আর কারা স্বাধীনতা বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে কারা জীবন দিয়েছিল মনে আছে তো? হ্যাঁ, প্রীতিলতা ওয়েদার, মাস্টার দাস সূর্য সেন এবং ক্ষুদিরাম বসু। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা আজকে বুঝতে পেরেছো। আর যদি কারো কোনো সমস্যা থাকে সেটা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে বা মেসেঞ্জারে আমাকে জানাবে। এই বাড়ি কাজটি লিখে আমাকে ঝটপট করে পাঠিয়ে দাও। আর আমার পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।